দর্শক আলোচিত ঘটনা, ঘটনার পেছনের ঘটনা এবং বিশ্লেষণ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন নিউজ বিস 24-এ আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি শাহনাজ শাহরিয়ার। অবশেষে অবৈধ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের বিরুদ্ধে অভিযানে মাঠে নামল প্রশাসন। অভিযানে সিলগালা করে দেওয়া হয়েছে 3টি প্রতিষ্ঠানকে। এছাড়া অভিযানকালে উদ্ধার করা হয়েছে অনুমোদনহীন ইনজেকশন। একই সাথে একটি প্রতিষ্ঠানের মালিক রেজাউল করিম দুলালকে গ্রেপ্তারও করা হয়েছে। 28 বছর ধরে নিবন্ধন ছাড়াই চলছিল তার নিরাময় কেন্দ্রটি। অভিযানকালে দেখা গেছে এই কেন্দ্রে রোগীদের আটকে রাখার হাজতখানাও আছে। অভিযানের সময় এই কেন্দ্রে থাকা বেশ কয়েকজন রোগীদের বুঝিয়ে দেয়া হয় অভিভাবকদের কাছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান নিয়ে কথা বলতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন মোহাম্মদ আহসানুল জব্বার, মহাপরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। জনাব আহসানুল জব্বার, প্রথমে চ্যানেল 24 স্টুডিও থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। অবৈধ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের বিরুদ্ধে অভিযান চলছে আজকে, যেমনটি দেখছিলাম সংবাদ মাধ্যমে, অবশ্যই প্রশংসনীয়। তো এই অভিযান কি এসপি আনিসুল করিম শিপনের মৃত্যুকে কেন্দ্র করে, নাকি এই ধরনের অভিযান আপনারা আগেও চালিয়েছেন? দেখুন, এটা একটা রুটিন মাফিক কাজ অনুযায়ী হয়ে থাকে মোটামুটি, যে সকল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তর যে সকল আমরা লাইসেন্স দিয়েছি নিরাময় কেন্দ্রগুলোকে, আমরা নিয়মিতভাবে এটা পরীক্ষা করে থাকি, তাদের কার্যক্রম চলছে। যেহেতু একটা ঘটনা ঘটে গিয়েছে, স্বাভাবিকভাবেই এই ঘটনার প্রেক্ষিতে আরও জোরদার হয়েছে। এটা স্বাভাবিকভাবে এটাই স্বাভাবিক, যখন যদি কোনো ঘটনা ঘটে, কোনো নেগেটিভ ঘটনা ঘটে, স্বাভাবিকভাবে এটাকে একটু অভিযানগুলো একটু দৃঢ় হয়। সেই প্রেক্ষিতে আমরা একটু জোরসোরভাবে চেষ্টা করছি যাতে অভিযান নিয়মিত হয় এবং এগুলো ঠিকমতো তাদের কার্যক্রম পরিচালনা করে। জি, আরেকটি ব্যাপারে ছোট্ট করে জানতে চাচ্ছিলাম যে সর্বশেষ কবে আপনারা এমন অভিযান চালিয়েছিলেন যে নিরাময় কেন্দ্রগুলো ঠিকভাবে কাজ করছে কিনা সেটি তদারকির জন্য? দেখুন, এটা সর্বশেষ হিসেবে বলা যাবে না। আমি এখানে গত 3.5 মাস আগে যোগদান করেছি। আমার কেন জানি মনে হয়েছে যে আমরা যেহেতু সেবা নিতে যাই ক্লিনিকগুলোতে, শুধু মাদক দ্রব্য নিয়ন্ত্রণ সাথে রিলেটেড না, আরও মাদক যে আমরা লাইসেন্স দিই, যাদের মাদক সংক্রান্ত ওষুধ যেগুলো আমরা লাইসেন্স দিয়ে থাকি, সেগুলোতেই আমি এসে বলেছি যে এগুলোতে একটু তদারকি করার জন্য, এবং তখন এগুলোকে তদারকি করেছে এবং নিয়মিতভাবেই এগুলোকে তদারকি করেছে। এটা স্পেসিফিক ডেট দিয়ে বলা যাবে না যে কখন থেকে আমরা শুরু করেছি। জি, ঢাকা শহরে বা সারা দেশে কি পরিমাণ অবৈধ মাদকাসক্তি নিরাময় কেন্দ্র আছে, এরকম তার কোনো পরিসংখ্যান আপনাদের কাছে আছে কি? অ্যাকচুয়ালি দেখেন, আমরা তো বৈধটা নিয়ে কাজ করি, বৈধ আমরা লাইসেন্স দিই, সেগুলোতে কাজ করবে। আমি বৈধর স্ট্যাটিস্টিক্স আপনাকে দিচ্ছি। 351টা বৈধ ছিল মাদকাসক্তি নিরাময় কেন্দ্র। তার মধ্যে গত কিছুদিন আগে যেটা নিয়ে মাইন্ড 8 মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, সেটা আমরা বন্ধ করে দিয়েছি। 350টা এখন আছে। আজকে আমাদের সম্ভবত আপডেট রিপোর্টটা আমি পাইনি, 4টা বন্ধ করে দিয়েছে, যেগুলো মানসিক সাথে কার্যক্রম ছিল। বাট আমরা শুধু মানসিক বিষয়টা আমরা দিইনি। আমরা মাদক সাথে যেহেতু মানসিক রিলেটেড, সেই মাদক নিয়ে যারা রুগীরা আসবে, তার সাথে যদি মানসিক থাকে, সেটা নিয়ে তারা ক্লিনিকগুলো তাদের সেবা দিতে পারে বা তাদের চিকিৎসা করতে পারে, সেখানে আমরা দিয়েছিলাম। তো ঢাকায় আছে 105টা, আর সব মিলিয়ে আমাদের 350টা এখন এক প্রেজেন্ট আছে। আজকে সম্ভবত গোটা 4টা আমরা বন্ধ করে দিয়েছি। গোটা 4টা ভিতরে অভিযান চালিয়েছে, এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। আরেকটি ব্যাপারে জানতে চাচ্ছিলাম যে কোন নিরাময় কেন্দ্রকে লাইসেন্স দেওয়ার আগে আপনারা কোন কোন দিকে নজর দিয়ে থাকেন, কোন কোন সুযোগ সুবিধার দিকে? আমাদের একটা বিধিমালা আছে 2005 সনের, সেই বিধিমালাকে আমরা আপডেট করেছি। এটা এখন লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগে আছে। তো এর আগে এই বিধিমালার আওতায় যে বিষয়গুলো আমাদের দেখাশোনার দরকার, ডাক্তার থাকবে, সাইকিয়াট্রিস্ট থাকবে, তার নির্দিষ্ট পরিমাণ জায়গা থাকবে, সেই বিষয়গুলো ধরেন একটা হসপিটালে মোটামুটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে যা যা থাকা দরকার সেগুলোকে একটি বিষয়টা বলে থাকি। যেখানে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র কিন্তু সহজে কেউ করতে চায় না, সেই জন্য আমাদেরকে বিশেষ একটা অনুরোধ করতে হয়েছিল অনেককে, যে যাতে করে সেইভাবে আমাদের লোকজনকে বুঝিয়ে জেলাগুলোতে করতে চাচ্ছিল না। আমরা সমাজের যারা এগিয়ে আসেন বা সুশীল শ্রেণী সমাজের যেমন এই নিয়ে যারা ভাবেন, তাদেরকে সঙ্গে নিয়ে আগে অনেক আলোচনা করে, সভা করে, এই বিষয়গুলো উদ্বুদ্ধ করে তাদেরকে করা হয়েছিল। সেখানে হয়তো কিছু ল্যাকিং থাকতে পারে, যেহেতু নতুন হয়েছে। আমরা এই জন্য ড্রাইভ দিচ্ছি যাতে কোনো রকমের ব্যত্যয় ঘটে না থাকে। চিকিৎসার বিষয়টা চিকিৎসার আঙ্গিকে দেখতে হবে।
সেই বিষয়গুলো আমরা দেখছি। জি, আপনার কথা প্রসঙ্গে জানতে চাচ্ছি যে যেসব অবৈধ মাদকাসক্ত নিরাময় কেন্দ্র আপনারা পাচ্ছেন তারা কি কখনো পারমিশন নেওয়ার জন্য আপনাদের কাছে এসেছিল কিনা, বা সেই ক্ষেত্রে তাদের মধ্যে কি ধরনের ল্যাকিংস আপনারা খুঁজে পেয়েছিলেন? দেখুন, আমি আগেই যেটা বলেছি, অবৈধদেরকে তো আমরা কোনো লাইসেন্স দিইনি, এই জন্য তারা অবৈধ। একজন শুনেছি আজকে একজন সাংবাদিক ভাই এসেছিলেন, উনি বলেছিলেন একটা বিষয় বললেন, তারপর আমি যখন খুঁজলাম শুনলাম যে তারা লাইসেন্সের জন্য আবেদন করেছিল এবং তাদের নিশ্চয় কাগজপত্র ছিল না, কাগজপত্র ছিল না দেখে তারা করতে পারেনি, না করে তারা অবৈধভাবে করেছে। এই বিষয়গুলো আমরা এখন জোরসোরভাবে দেখছি, আরও জোরভাবে দেখছি যে কিভাবে তারা অবৈধভাবে কার্যক্রম করছে। এবং যখনই আমরা একটা বিজ্ঞপ্তি দিয়ে দেবো, অবৈধের ব্যাপারে তো কোনো আমাদের কোনো ইয়ে নেই, ছাড় নেই। যারা অবৈধ করছে তাদের ব্যাপারে তো আমরা কোনোভাবেই আমরা তাদেরকে দেইনি, যেহেতু সেই জন্য তাদেরগুলো অবশ্যই অচিরে নির্মূল করে দেবো, আমরা বন্ধ করে দেবো। জি, তাহলে এই ব্যাপারে আপনার কাছে আরেকটি প্রশ্ন ছিল যে এসব অবৈধ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের বিরুদ্ধে আপনার মন্ত্রণালয় থেকে কি ধরনের শাস্তি বা জরিমানার বিধান রয়েছে? দেখুন, যে আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা একটা বন্ধ করে দিয়েছি, মানে বাতিল করে দিয়েছি লাইসেন্স। আর যেগুলা অবৈধ থাকবে জরিমানা আছে এবং ইভেন এগুলাকে বাতিল করা, বন্ধ করা, যদি দেখি যে না তাদেরকে রেকটিফাই করা যাবে, হ্যাঁ, তাহলে আমরা স্থগিত করব। তারা যদি রেকটিফাই করতে পারে, তাদের এই অল্প কিছু যদি তাদের ল্যাকিং থাকে, সেই ল্যাকিংগুলো যদি তারা সামলে উঠতে পারে, তাহলে আমরা হয়তো ভবিষ্যতের জন্য দেবো। যদি দেখি যে না তাদের অভিযোগ গুরুতর, তাহলে আমরা তাদেরকে বাতিল করে দেবো এবং তাদেরকে জরিমানা করব। যেই পর্যায়ে যদি জরিমানা পর্যায়ে তারা থেকে থাকে এবং তারা যদি তাদেরকে নিরাময় কেন্দ্রগুলোকে চালু করা যেতে পারে মনে করি আমরা, তাহলে রাখবো, নাহলে একদম টোটালি তাদেরকে বাতিল করে দেবো আমরা। জি, মোহাম্মদ আহসানুল জব্বার, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কথা বলছিলাম মোহাম্মদ আহসানুল জব্বারের সাথে, মহাপরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এএসপি আনিসুল করিম শিপন হত্যা মামলায় রেজিস্ট্রার গ্রেপ্তারের প্রতিবাদে অস্থিরতা চলছে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে। চিকিৎসক, নার্স এবং কর্মচারীদের আন্দোলন দিনভর অবরুদ্ধ ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা, যাতে ব্যাহত হয় চিকিৎসা সেবা। কমিশনের লোভে ঘুমের ওষুধ দিয়ে সরকারি হাসপাতাল থেকে নাম সর্বস্ব মাইন্ড এইড হাসপাতালে পাঠানো হয় পুলিশ কর্মকর্তা আনিসুলকে। এমন অভিযোগে মঙ্গলবার গ্রেপ্তার হন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের রেজিস্ট্রার ডাক্তার আব্দুল্লাল মামুন। এই যে যাকে আজকে গ্রেপ্তার করেছে আব্দুল্লাল মামুন, সে টেলিফোন করলেন যে তোমরা এখানে চিকিৎসা হবে না, তারা ওইখানে নিয়ে যান। নির্যাতনে পুলিশ কর্মকর্তা হত্যা মামলায় সহকর্মী গ্রেপ্তারের প্রতিবাদে বুধবার সকাল থেকে ইনস্টিটিউট চত্বরে আন্দোলন শুরু করেন চিকিৎসক, নার্স ও কর্মচারীরা। এতে বিপাকে পড়েন দূর দূরান্ত থেকে আসা চিকিৎসা প্রার্থীরা। এই যে হাসপাতালে গোলমাল লাগছে, আমাকে টিকিটও দিছে 10 টাকা, এখন কয় কি আপনারা যান গা। ডাক্তার বলে পুলিশে ধরে নিয়ে গেছে গা, আমরা কি করব? ডাক্তাররা সিরিয়াল ধরে অনেকক্ষণ অপেক্ষার পরে এখন বলে তো রুগী দেখবে না, চলে যান সবাই। এক পর্যায়ে মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক সহ সিনিয়র ডাক্তারদের অবরুদ্ধ করা হয়। আমাদের প্রথম দাবি হচ্ছে যে কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত বেআইনিভাবে সরকারি কর্মকর্তাকে গ্রেপ্তারের যথাযথ ব্যাখ্যা এবং তার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও সসম্মানে চাকরিতে পুনর্বহাল। সরকারি বাসা বলতে আমাদের বাউন্ডারির ভেতরে রাত্রিবেলায় তাকে ধরে নিয়ে যাওয়াটা, স্যার এবং ওই বিল্ডিংয়েই থাকেন, স্যারকে তো জানাতে পারতেন। আমাদের দাবিগুলো জানিয়েছি এবং আমরা জানতে চাচ্ছি কর্তৃপক্ষ কি পদক্ষেপ নিচ্ছে এই ব্যাপারে। ঊর্ধ্বতন প্রশাসনকে না জানিয়ে ডাক্তার মামুনকে গ্রেফতারে ক্ষোভ জানান পরিচালকও। আমাদের ডাক্তার যাকে অ্যারেস্ট করা হয়েছে উনি যেন সুবিচার পান, তার প্রতি যেন কোনো অন্যায় না হয়, যেন সত্যের ভিত্তিতে সব কিছু ঘটে। কারণ আমি সবসময় চেষ্টা করতেছি যেন সার্ভিস আমাদের ব্যাহত না হয়, এটা আমার প্রথম টার্গেট। এবং আমি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি ওনাদের পরামর্শ চাচ্ছি যে আমি কি করতে পারি। দুপুরের পর কিছুটা স্বাভাবিক হয় পরিস্থিতি। বহির্বিভাগে রোগী দেখা শুরু করেন চিকিৎসকরা। তবে বুধ ও বৃহস্পতিবার প্রাইভেট চেম্বার এবং অনলাইনে স্বাস্থ্যসেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন মানসিক রোগের চিকিৎসকরা। রাশেদ নিজাম, চ্যানেল 24, ঢাকা। ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বা সিওপিডি। দেশে 40 বছরের বেশি বয়সী 21% মানুষ ভুগছেন ফুসফুসের দীর্ঘমেয়াদী এ রোগে। বিশ্বে এর সংখ্যা প্রায় 30 কোটি, যার মূল কারণ ধূমপান ও বায়ু দূষণ। এ নিয়ে সচেতনতা তৈরিতে প্রতি বছর নভেম্বর মাসের 3য় বুধবার সিওপিডি দিবস পালন করা হয়। তাসনিম বেগম প্রায় 10 বছর ধরে ভুগছেন শ্বাসকষ্টে। শীতের শুরুতেই তা তীব্র হওয়ায় চিকিৎসা নিচ্ছেন জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে।
আগের মতো কাজও করতে পারি না, আর শ্বাস টান হয়, আমি ঘুমাইতেও পারি না, আমার খুব কষ্ট হয়। তাসনিমের এই রোগের নাম সিওপিডি। এটি একটি ক্রনিক ডিজিজ, ফুসফুসের দীর্ঘমেয়াদী রোগ। বাংলাদেশ লাং ফাউন্ডেশনের পরিসংখ্যান বলছে দেশে 40 বছরের বেশি বয়সী প্রতি 5 জনের একজন এ রোগে ভুগছে। শ্বাসকষ্ট খুব অতিরিক্ত হইতেছে, কিছুতেই কমতেছে না। আবার শীত আসার আগে অসুস্থ হয়ে গেছে, এখন আবার নিয়েছি, এখন একটু কমে আবার বাড়ে, এই অবস্থায় আছি। সিওপিডি রোগের মূল কারণ ধূমপান, এছাড়াও রয়েছে বায়ু দূষণ। আমাদের দেশে সিওপিডির জন্য বিভিন্ন ধরনের ভ্যাকসিন আছে, প্রিভেনশনের জন্য ইনহেলার আছে, ডিফারেন্ট টাইপের ইনহেলার আছে, আমাদের ব্রঙ্কোডাইলেটর আছে। অর্থাৎ সিওপিডির চিকিৎসায় যা যা প্রয়োজন সবই আমাদের দেশে আছে। লাকড়ি চুলে রান্না করতেছে, ধোঁয়ায় রান্না করতেছে, সেই জন্য ওদের সিওপিডিতে ভুগছে। সেখানে পুরুষের সংখ্যা কম, ঢাকাতে পুরুষের সংখ্যা বেশি। সচেতনতার অভাবে প্রাথমিক পর্যায়ে প্রায় 50% সিওপিডি রোগী শনাক্তের বাইরে থাকে এবং পরবর্তীতে জটিল অবস্থায় শরণাপন্ন হন চিকিৎসকের। যেহেতু থার্ড লিডিং কজ অফ ডেথ ওয়ার্ল্ড ওয়াইড এবং মোর দ্যান 300 পিপল প্রিম্যাচুর ডেথ, এইগুলিকে প্রিভেন্ট করার জন্য গোল্ড ফার্ম করে। চিকিৎসকরা বলছেন সিওপিডি চিকিৎসা যেমন জরুরি, এর চাইতে জরুরি এ রোগ প্রতিরোধ করা। আমরা ধূমপান করব না, আমরা আমাদের ফুসফুসকে, আমাদের শ্বাসতন্ত্রকে দূষিত করব না, তাহলেই কিন্তু আমরা অনায়াসেই সিওপিডির হাত থেকে বেঁচে যেতে পারি। কালো ধোঁয়া বা ওগুলো বের কম হয়, সেরকম একটা পরিবেশ আমরা দিতে পারি আমাদের গ্রামীণ মহিলাদেরকে তাদের রান্না বান্না করার জন্য, তাহলে কিন্তু তারা অনেকটা বেঁচে যাবে। ফুসফুসের একবার ক্ষতি হলে সেটাকে আর পুরোপুরি সারিয়ে তোলা সম্ভব হয় না, কেবল উপসর্গকে কিছুটা প্রশমিত করা যায়। তাই বিশেষজ্ঞদের পরামর্শ আগে থেকেই সচেতন হওয়ার। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা। ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বা সিওপিডি দেশের 40 বছরের বেশি 21% মানুষ ভুগছেন ফুসফুসের দীর্ঘমেয়াদী এ রোগে এবং বিশ্বে এ রোগীর সংখ্যা প্রায় 30 কোটি। এ রোগটি নিয়ে কথা বলতে আমরা আবারও সংযুক্ত হচ্ছি ডাক্তার কাজী সাইফুদ্দিন বেন্নুরের সাথে, বক্ষ ব্যাধি বিশেষজ্ঞ। ডাক্তার কাজী সাইফুদ্দিন বেন্নুর, প্রথমে চ্যানেল 24 স্টুডিও থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রথমে আপনার কাছে যেটি জানতে চাচ্ছি যে সিওপিডি রোগটি কি এবং কেন হয়ে থাকে, ব্যাপারে আমাদের বিস্তারিত জানাবেন এবং বংশ পরম্পরা এই রোগটি বিস্তার হয় কিনা এই ব্যাপারটিও যদি জানাতেন। সিওপিডি একটি শ্বাসতন্ত্রের রোগ, প্রধানত শ্বাসনালীকে এটি আক্রান্ত করে থাকে এবং এটিতে যেটি হয় যে কোনো বাইরের কোনো উত্তেজক পদার্থ অথবা কোনো বিষাক্ত পদার্থ যদি আমরা আমাদের শ্বাসতন্ত্রে প্রবেশ করাই বা প্রবেশ করে যায়, তাহলে এর প্রভাবে ধীরে ধীরে ভিতরের শ্বাসতন্ত্রের কাঠামোটার পরিবর্তন হয় এবং শ্বাসনালীটা সংকুচিত হয়ে আসে। সেই সাথে ফুসফুসের বায়ুথলিগুলো ফুলে উঠতে থাকে এবং এক পর্যায়ে তার কাশি হয়, শ্বাসকষ্ট হয়, তার অক্সিজেনের ঘাটতি হতে থাকে। এটি মূলত আসলে আমরা বলে থাকি যে একটি মানুষ কর্তৃক সৃষ্ট রোগ, যার প্রধানতম কারণ হচ্ছে ধূমপান। ধূমপানের কারণেই এটি সাধারণত হয়ে থাকে। এছাড়াও যারা ধূমপায়ী নন, বিশেষত আমাদের দেশের গ্রামীণ মহিলা যারা লাকড়ির চুলা বা বায়োফুয়েল মাস্ক যেগুলো করা হয়, যেমন কাঠখড়ি পোড়ানো হয়, গোবরের ঘুঁটে পোড়ানো হয়, এগুলো থেকে যে বিষাক্ত ধোঁয়াটা বের হয় সেই চুলায় রান্নার কারণে, সেটা থেকেও তাদের এই সিওপিডি রোগটা হতে পারে। এটি একটি স্থায়ী রোগ এবং এটি থেকে হাঁপানির একটি তফাৎ রয়েছে। আপনি যেটা বলছিলেন যে বংশ পরম্পরায় হতে পারে কিনা, সাধারণত হাঁপানি জাতীয় রোগ সেটার অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটি বংশের মিল থাকে, হয়তো পিতামাতার থাকলে সন্তানের হতে পারে, কিন্তু সিওপিডি যেহেতু একটি মানুষ কর্তৃক সৃষ্ট রোগ, পরিবেশের কারণে বা বদভ্যাসের কারণে হয়, এটির সাথে আসলে বংশধারার কোনো মিল নেই। জি, আরেকটি ব্যাপারে জানতে চাচ্ছিলাম যে ডাক্তাররা বলছিলেন যে এই রোগের চিকিৎসা যেমন জরুরি তেমনি এই রোগটি প্রতিরোধ করা তার চেয়ে বেশি জরুরি। একটু জানাবেন কি যে এই রোগটি থেকে আমরা কিভাবে নিরাপদে থাকবো কিংবা কিভাবে প্রতিরোধ করব? যেহেতু এটি নিজের কর্তৃক সৃষ্ট একটা রোগ, অতএব এটির প্রতিরোধও কিন্তু আমাদের নিজেদের হাতে। প্রথম এবং প্রধান কথা হচ্ছে গিয়ে যে আমাদেরকে মানতেই হবে যে আমরা ধূমপান করব না। যারা ধূমপায়ী আছে তাদেরকে অবশ্যই ছেড়ে দিতে হবে, যারা ধূমপান করি না তারা কখনোই ধূমপানের আমরা অভ্যাস গড়ব না। এই ধূমপানটা শুধু যে সরাসরি ধূমপান তা না, অনেক ক্ষেত্রে পরোক্ষ ধূমপানেও কিন্তু এই সিওপিডি সমস্যা হতে পারে। ঘরের মধ্যে যদি কেউ ধূমপান করেন তাহলে তার পাশে যে ছোটরা রয়েছেন বা শিশুরা রয়েছেন তারাও কিন্তু ভবিষ্যতে এই ধোঁয়ার
প্রভাবে তাদের ভিতরে এই ধরনের একটা মারাত্মক রোগ হতে পারে। অতএব এই জিনিসগুলোকে আমাদেরকে পরিহার করতে হবে। সেই সাথে যেটা বলছিলাম যে এই যে চুলাতে আমাদের মহিলারা রান্না করেন, সেখানে যদি আমরা এমন একটু বৈজ্ঞানিক পদ্ধতির কোনো চুলা ব্যবহার করি যাতে ধোঁয়াটা কম তৈরি হয় অথবা ধোঁয়া তৈরি হয় না, তাহলে এখান থেকে রক্ষা পাওয়া যায়। সেই সাথে পরিবেশ দূষণটা আমাদেরকে অবশ্যই রোধ করতে হবে। আমাদের চতুর্দিকে কলকারখানার ধোঁয়া, গাড়ি ঘোড়ার ধোঁয়া, ইটের ভাটার ধোঁয়া, এই জিনিসগুলো আমাদেরকে সরিয়ে ফেলতে হবে এবং একটা নির্মল পরিবেশ আমাদেরকে গড়ে তুলতে হবে। যদি আমরা এগুলো থেকে সাবধান থাকি, এখান থেকে নিজেদেরকে দূরে রাখতে পারি, তবে সিওপিডি রোগের তৈরি হওয়ার কোনো কারণ নেই। এবং সেই সাথে আমাদের একটি সুন্দর খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে, নিয়মিত একটি ব্যায়াম করার ব্যবস্থা করতে হবে এবং নির্মল বায়ু সেবনের ব্যবস্থা করতে হবে। এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর সেই সাথে আরো একটা জিনিস আমি বলে থাকি, যেটা হচ্ছে যে আমরা আজকাল অ্যাডাল্ট ভ্যাকসিনেশনের কথা বলে থাকি, অর্থাৎ যারা একটু ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন তাদেরকে অবশ্যই ভ্যাকসিন, যেটা ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোনিয়ার বিরুদ্ধে কার্যকরী, এগুলো নিয়ে নিতে হবে। যদি তারা এগুলো নেন তাহলে এই সিওপিডির প্রকোপ অনেকাংশে কমে আসবে। জি, সচেতনতা তৈরিতে আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে এই রোগটি নিয়ে? সচেতনতার জন্য যেটি প্রধান দরকার সেটি হচ্ছে এই যে কারণগুলো আছে, এই কারণগুলো রোধ করার জন্য একটা সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং এমন একটা পরিবেশ গড়ে তোলা যাতে আমরা প্রত্যেকে এই গুরুত্বটা বুঝতে পারি। আমাদের দেশে ধূমপান নিরোধের জন্য, পরিবেশ দূষণ রোধের জন্য আইন রয়েছে, কিন্তু তার প্রয়োগ নেই। এই ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে, সরকারকেও এগিয়ে আসতে হবে। সেই সাথে যারা চিকিৎসক, মিডিয়া কর্মী এবং অন্যান্য যারা এই আমাদের সমাজসেবামূলক কাজে আছেন তাদেরকে উদ্বুদ্ধ হতে হবে যে এই জিনিসগুলো যাতে আমরা পরিহার করি এবং প্রতিরোধ করি। জি, ডাক্তার কাজী সাইফুদ্দিন বেন্নুর, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কথা বলছিলাম বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডাক্তার কাজী সাইফুদ্দিন বেন্নুরের সাথে সিওপিডি রোগ নিয়ে। অতি চাহিদার পেঁয়াজ এখন আমদানিকারক এবং ব্যবসায়ীদের জন্য রীতিমতো গলার কাঁটা। লাভের আশে বিভিন্ন দেশ থেকে অতিরিক্ত পেঁয়াজ আনায় চট্টগ্রামের খাতুনগঞ্জে আমদানি মূল্যের চেয়ে কম দামে বিক্রি করতে হচ্ছে ব্যবসায়ীদের। তাদের সাথে যোগ হয়েছে নিম্নমানের নষ্ট পেঁয়াজ। সময় মতো বিক্রি করতে না পারায় আমদানি করা পেঁয়াজে উঠে গেছে শিকড় বাকড়। চট্টগ্রামের পাইকারি ব্যবসা কেন্দ্র খাতুনগঞ্জের আড়তে পেঁয়াজের এমন শোচনীয় অবস্থা। ব্যবসায়ীরা বলছেন, চীন, মিয়ানমার, পাকিস্তান সহ অন্তত 10টি দেশ থেকে এবার আমদানি হয়েছে পেঁয়াজ, যার অনেকগুলো নিম্নমানের। ফলে গুদামে পড়ে থাকায় তা বিক্রির অনুপযুক্ত হয়ে পড়ছে, যা বিক্রি হচ্ছে আমদানি খরচের থেকেও কম দামে। আপনি ডেলিভারি নিয়ে পাকিস্তানি মাল, মিশরের মাল যা হোক না কেন 5-7 দিন থেকে কোনো কমে রাখা যাচ্ছে, তো এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। মায়ানমার যে মালটা, এটা একটা বেশি অবস্থা খারাপ, এটা বেশি অংশ মানে গ্যাস আর ফসা। এখন দেশি পেঁয়াজ আজকে বেচছে আমরা 43-44, কালকে আরও 2 টাকা কমবে। বার্মা বেচছে আজকে 36-37, কারো আরও 2 টাকা কমবে। চায়না বেচছে আমরা 25 টাকা কেজি। এগুলো সবগুলোই 40-এর উপরে পড়তে হচ্ছে, কিন্তু এখন যেহেতু বাজার খারাপ, মানে কাস্টমার যা মূলাচ্ছে তাই বিক্রি করে দিতে হয়। এবার নতুনভাবে পেঁয়াজ আমদানি হয়েছে ইরান, আফগানিস্তান, নিউজিল্যান্ড, নেদারল্যান্ডস থেকে। একসাথে এত দেশ থেকে চাহিদার অতিরিক্ত পেঁয়াজ আসায় হঠাৎ করে কমে গেছে দাম। এছাড়া দাম বাড়ার আশায় অনেক আমদানিকারক বন্দর থেকে সময় মতো খালাস না করায় নষ্ট হয়ে গেছে বিপুল পেঁয়াজ। একসাথে এত দেশ থেকে পেঁয়াজ করার কারণে পেঁয়াজ প্রচুর পরিমাণ কি হয়ে গেছে, এখানে পেঁয়াজের জন্য খাতুনগঞ্জে কোথাও একটা গোডাউনও কি নাই, খালি নাই। যেহেতু মালের এখানে চাপ, পাটের ভাবতেছে আমি পরে 2 দিন পরে খাতুনগঞ্জে মালটা ঢুকাই, ঠিক আছে, এরকম এসেও কিন্তু মালটা পাচ্ছে না। এখন 2 দিন ওখানে রাখার কারণে মালটা নষ্ট হয়ে যাচ্ছে। 48 টাকা পর্যন্ত পাত্তা হয়, তো সেই ক্ষেত্রে এখন বাজার মূল্য হলো 25 টাকা, মানে পণ্যভেদে 25 থেকে 30 টাকার মধ্যে। প্রতিটা চালানেই আমাদের লস এখন। সংকট সামাল দেওয়ার অজুহাতে অনিয়ন্ত্রিতভাবে আমদানির অনুমতি দেয় বাজার ভরে যায় পেঁয়াজে। ফলে কেনা দামে পেঁয়াজ বিক্রি করতে না পেরে ক্ষতির মুখে পড়েছেন অনেক আমদানিকারক। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম। খাতুনগঞ্জ বাজারের পেঁয়াজ নিয়ে কথা বলতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন ইমদাদুল হক, আমাদের সিনিয়র রিপোর্টার। ইমদাদুল হক, প্রথমে যেটি জানতে চাচ্ছি যে এত বেশি পেঁয়াজ ব্যবসায়ীরা কেন আমদানি করেছিলেন, এ নিয়ে তারা কি বলছেন? শাহনাজ, একটু পেছন থেকে আসতে হয়। সেটি হচ্ছে গত বছর 2019 সালে
কিন্তু ভারত 29 সেপ্টেম্বর পেঁয়াজ রপ্তানির বন্ধ করে দেয়, বন্ধের সিদ্ধান্ত নেয়। এরপরে কিন্তু হঠাৎ করে পেঁয়াজের দামটি বেড়ে যায়, যেহেতু পেঁয়াজের এটি সংকট ছিল এবং যেটি 250 টাকা পর্যন্ত গিয়ে কিন্তু ঠেকে। এবং এরই ধারাবাহিকতা এবছর যখন 14 সেপ্টেম্বর এসে ভারত আবার পেঁয়াজ রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে বা পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়, তখনও কিন্তু প্রায় 1 লাফে 30, 40 বা 50 টাকা পর্যন্ত কিন্তু পেঁয়াজের দাম বেড়ে গিয়েছিল। এবং গত বছর যেটি হয়েছিল যে প্রায় কয়েক মাস ধরে কিন্তু পেঁয়াজের এই যে ঊর্ধ্বমুখী অবস্থা সেটি ছিল এবং এটি সংকট ছিল পেঁয়াজের বাজারে। যে পরিমাণে আমদানি হওয়ার কথা ছিল সে এর চেয়ে অনেক কম থাকার কারণে কিন্তু পেঁয়াজ নিয়ে দীর্ঘদিন ধরে একটি অস্থিতিশীলতা ছিল। এর প্রেক্ষিতে কিন্তু এবার সরকারের পক্ষ থেকেও আমদানিকারকদেরকে উৎসাহিত করা হয়েছে এবং একই সাথে গত বছর যারা পেঁয়াজ আমদানি করেছিলেন তারা মোটামুটি ভালো লাভ পেয়েছিলেন। এর কারণে কিন্তু এবার আমদানিকারকরাও উৎসাহী ছিলেন এবং বিপুল পরিমাণে কিন্তু আমদানি হয়েছে। এবং এবছর প্রায় 10টি দেশ থেকে কিন্তু ভারত ছাড়াও, ভারত যেহেতু বন্ধ আছে, প্রায় 10টি দেশ থেকে কিন্তু পেঁয়াজ আমদানি করা হয়েছে, যেটি আগে কখনোই হয়নি। এর মধ্যে নতুনভাবে এবার ইরান, আফগানিস্তান, নিউজিল্যান্ড এবং নেদারল্যান্ডস থেকেও কিন্তু পেঁয়াজ এসছে এবং অনেক বেশি পরিমাণে অনেক প্রতিষ্ঠান যারা অন্যান্য বছর হয়তো বা পেঁয়াজ আমদানি করতেন না, অন্য পণ্য আমদানি করতেন, তারাও কিন্তু এবার পেঁয়াজ আমদানি করেছেন। এবং এবছর এই যে রেকর্ড সংখ্যক এলসি খোলা হয়েছে বিভিন্ন দেশের এবং চট্টগ্রাম বন্দরের যে উদ্ভিদ সংগ্রহ নিরোধ কেন্দ্রের যে তথ্য, সেখানে গত 1 মাসেই কিন্তু তারা প্রায় 336টি আসলে ছাড়পত্র ইস্যু করেছে এবং যেগুলোর প্রায় 50,000 টনেরও বেশি গত 1 মাসে পেঁয়াজ কিন্তু চট্টগ্রাম বন্দরে এসছে। এবং এর পাশাপাশি কিন্তু দেশীয় পেঁয়াজও কিন্তু ওঠা শুরু হয়েছে। আর আরেকটি বিষয় যেটি হয়েছে, অনেক বেশি পরিমাণে আমদানির কারণে এবং বিভিন্ন দেশ থেকে আমদানির কারণে কয়েকটি দেশ থেকে কিন্তু নিম্নমানের কিছু পেঁয়াজ এসছে, যেগুলো আসলে আনার পরে কয়েক দিনের বেশি কিন্তু আর টিকছে না এবং যার কারণে কিন্তু এই যে অঙ্কুর গজিয়ে যাওয়ার যে বিষয়টি সেটি তৈরি হয়েছে। এর বাইরে পচে যাওয়ার ঘটনাও ঘটছে কিন্তু, কারণ এই যে আগে হয়তো মিয়ানমারের কথা যদি আমরা বলি, প্রত্যেক বছর মিয়ানমার কিন্তু টেকনাফ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আসতো, 10-15 দিনের মধ্যে পেঁয়াজ চলে আসতো মিয়ানমার থেকে, কিন্তু এবার সেটি সিঙ্গাপুর হয়ে বাংলাদেশে আসছে, লেগে যাচ্ছে 30 দিনেরও বেশি সময়। এই যে সময় এবং রেফার কন্টেনার মানে এসি হিমায়িত কন্টেনারে আনার কারণে সেখানকার এসির বাতাসে অনেক সময় দেখা যাচ্ছে যে এই যে অঙ্কুর বা পেঁয়াজগুলো ভিজে যাচ্ছে। এর কারণেও কিন্তু আসলে বন্দরের বাইরে যখন আনা হচ্ছে বা দোকানে আনা হচ্ছে সেটি আর কয়েকদিনের বেশি টিকছে না, যার কারণে আমরা যেটি দেখেছি যে যেসব দেশ থেকে পেঁয়াজ আনা হয়েছে কমপক্ষে 40 টাকা পর্যন্ত খরচ গিয়ে 40 টাকা পর্যন্ত প্রতি কেজিতে তাদের খরচ পড়েছে, যেটি কিন্তু আমরা এখন যেটি দেখছি যে নিম্নমানের পেঁয়াজের ক্ষেত্রে 15-12 টাকা কেজি থেকে শুরু করে সর্বোচ্চ 35 টাকা কেজিতে কিন্তু খাতুনগঞ্জে বিক্রি হচ্ছে পাইকারিতে। আর দেশীয় যে পেঁয়াজ সেটি 42, 45 বা 50 পর্যন্ত টাকা দামে বিক্রি হচ্ছে এবং এই যে দাম সেটি কিন্তু দিন দিন কমছে। তো এই যে একসাথে অনেক বেশি পেঁয়াজ আমদানি এবং এর বিপরীতে যে চাহিদা তুলনামূলকভাবে কম থাকার কারণে কিন্তু পেঁয়াজ পর্যাপ্ত পরিমাণে বিক্রি হচ্ছে না এবং এর প্রেক্ষিতে কিন্তু এই যে অবিকৃত অবস্থায় পড়ে থাকার কারণে কিন্তু এই যে বীজ উঠে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার মতো পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে। জি, এমদাদুল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম এমদাদুল হকের সাথে, যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম থেকে আমাদের সিনিয়র রিপোর্টার। এর সাথে নিউজ বিজ 24 এ পর্যায়ে নিচ্ছে আরেকটি বিরতি, ফিরছি একটু পরেই। আবার আমন্ত্রণ নিউজ বিজ 24-এ। দেশে আইনি লড়াই যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। লিগ্যাল টিমের পক্ষ থেকে এর মধ্যে আইনজীবীও নিয়োগ দিয়েছে তারা। ফেসবুকের নাম ব্যবহার করে বাংলাদেশ থেকে যে ডোমেইনটি চালানো হয় সেটি প্রতারণামূলক বলছে প্রতিষ্ঠানটি। ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমের সবচেয়ে বড় একটি প্ল্যাটফর্ম। বাংলাদেশে এর ব্যবহার হচ্ছিল যাচ্ছে তাই। ফেসবুক অপব্যবহার করে বিভিন্ন সময়ে দেশে হয়েছে নানা অস্থিরতা। বুধবার সুপ্রিম কোর্টের এক আইনজীবীকে একটি মেইল পাঠিয়েছে ফেসবুক লিগ্যাল টিম, যেখানে তারা বলছে বাংলাদেশে facebook.com.bd ব্যবহার করে কেউ একজন একটি ডোমেইন কিনেছে এবং এটি তারা $60 লক্ষ বিক্রি করতে চায়, যা BTCL অনুমোদিত। আর এটি বন্ধ করতে আইনি লড়াই করবে তারা। যারা এই রেজিস্ট্রেশন দিয়েছে যে কর্তৃপক্ষ, বাংলাদেশের কর্তৃপক্ষ, তারাই এটা সাবধানতা হওয়া উচিত ছিল আমি মনে করি, কারণ তাদেরও জানা আছে
যেটা একটা স্বনামধন্য নাম। আমরা বারবার বলার পরেও এই ডোমেইনটা তারা বন্ধ করেনি, তাই আমাদের কোর্টের আশ্রয় নিতে হচ্ছে। ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে সুনাম ক্ষুণ্ণের অভিযোগে ক্ষতিপূরণ চাওয়া হবে $50,000। মক্কেল ফেসবুক এবং আমরা যারা লিগ্যাল টিম এখানে আছি, আমরা পর্যালোচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে ক্ষতিপূরণ বাবদ একটা নমিনাল ফি, সেটা $50,000 আমরা দাবি করব। আগামী সপ্তাহে এই মামলাটি ঢাকার একটি আদালতে দায়েরের কথা জানান ফেসবুকের আইনজীবী। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। সারা বিশ্বে বাড়ছে করোনার সংক্রমণ এবং জার্মানিতে বেড়ে যাচ্ছে করোনার সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা। জার্মানি থেকে করোনা পরিস্থিতির সর্বশেষ খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন হাবিবুল্লাহ আল বাহার। হাবিবুল্লাহ আল বাহার, কোভিড-19 আক্রান্ত হয়ে জার্মানিতে 13,000-এর বেশি মানুষের প্রাণহানি ঘটেছে, সংবাদ মাধ্যমে আমরা দেখেছি। তো করোনা মোকাবিলায় কী ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে দেশটির সরকার এই মুহূর্তে, এবং সেখানে যেসব বাংলাদেশি আছেন তাদের কি অবস্থায়, ব্যাপারটিও যদি জানাতেন। ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন যে আপনি জানেন যে করোনার যে প্রথম ঢেউ ছিল সেটা অনেকটা সফলভাবেই জার্মানি ট্যাকেল দিতে পেরেছিল, বাট দ্বিতীয় পর্যায়ে এসে জার্মানির অবস্থা কিন্তু আগের চেয়ে অনেক অনেক বেশি খারাপ। আমি যদি জাস্ট আপনাকে ছোট্ট একটা হিসাব বলি, প্রথম ঢেউয়ে মার্চের 27 তারিখ জার্মানিতে আক্রান্ত হয়েছিল 6,933 জন, যেটা ছিল তখন সর্বোচ্চ আক্রান্ত। বাট এখন কিন্তু প্রতিদিন অন এন অ্যাভারেজ 20,000-এর মতো আক্রান্ত হচ্ছে। গতকালও কিন্তু জার্মানিতে আক্রান্ত হয়েছে প্রায় 17,561 জন। এটা এখানকার যে সংক্রামক রোগ বিষয়ক গবেষণা কেন্দ্র রবার্ট কোক ইনস্টিটিউট, তারা এই সংখ্যাটা কনফার্ম করেছে। তার আগে একদিন আগেই প্রায় 24,000 আক্রান্ত হয়েছে, এভারেজে 20,000-এর মতো এখন প্রতিদিন আক্রান্ত হচ্ছে, যেটা আগের চেয়ে অনেক 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 বেশি। এবং মৃত্যু হারটাও কিন্তু আগের চেয়ে অনেক বেশি। প্রথম ঢেউয়ে কিন্তু সবচাইতে বেশি মানুষ মারা গিয়েছিল একদিনে 333 জন 8 এপ্রিল। বাট গতকালকে কিন্তু এই দ্বিতীয় ঢেউয়ে এসে গতকালকে সবচেয়ে বেশি মানুষ জার্মানিতে করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছে, সেই সংখ্যাটা হলো 357 জন। এই পরিস্থিতিতে কিন্তু আপনি জানেন 2 নভেম্বর থেকে পুরা জার্মানি ব্যাপী, পুরা দেশব্যাপী লাইট লকডাউন চলছে। রেস্টুরেন্ট, বার, থিয়েটার, সিনেমা হল সহ সমস্ত কিছু কিন্তু আপাতত বন্ধ রয়েছে, এবং শুধুমাত্র স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা রয়েছে। সেক্ষেত্রে অনেক কড়াকড়ি নিয়মকানুন বেঁধে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। সেই নিয়মকানুনগুলি মেনে শিক্ষা প্রতিষ্ঠান আপাতত চলছে। এছাড়া আপনি জানেন যে, অবশ্যই হয়তোবা জানেন যে জার্মান কোম্পানি বায়োএনটেক এবং আমেরিকান একটা কোম্পানি ফাইজার, তারা যৌথভাবে করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করতে সক্ষম হয়েছে বলে তারা ঘোষণা করেছে, যেটা 90% ইফেক্টিভ বলে তারা দাবি করছে। জার্মান সরকারও এই ভ্যাকসিনটাকে খুব গুরুত্ব দিচ্ছে, এবং ডিসেম্বরের শুরু থেকেই জার্মানির যে 16টা অঙ্গরাজ্য। জি হাবিবুল্লাহ আল বাহার, আপনাকে ধন্যবাদ। জার্মানি থেকে সেখানকার করোনা পরিস্থিতির খবরাখবর জানাচ্ছিলেন হাবিবুল্লাহ আল বাহার। এবার যুক্তরাষ্ট্রের রাজনীতি এবং সমসাময়িক বিষয় নিয়ে কথা বলতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শিহাবুদ্দিন কিসলু। শিহাবুদ্দিন কিসলু, যদি পূর্বের রেফারেন্স ধরে বলি যে শেষবার ফ্লোরিডাতে অনুষ্ঠিত ভারত যুক্তরাষ্ট্র কনফারেন্সে পরবর্তী নির্বাচনেও ট্রাম্প প্রশাসনের জয় চেয়েছিলেন মোদী সরকার, তবে বাইডেনের জয়ের পর কিন্তু আবার বাইডেনের পথে হাঁটছেন মোদী সরকার। একজন জ্যেষ্ঠ সাংবাদিক হিসেবে দ্বিমুখী এই নীতিকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, এটি আসলে আমরা যেভাবে দেখছি সরল রেখায় সেটি না, যেটি হচ্ছে এই আপনারা জেনেছেন যে প্রেসিডেন্ট ইলেক্ট জো বাইডেন ইতিমধ্যেই প্রাইম মিনিস্টার মোদির সাথে টেলিফোনে কথা বলেছেন। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই অর্থে যে আগামী 4 বছর বাইডেন সরকারের যে পররাষ্ট্র নীতি কি হবে তার একটি ইঙ্গিত। অর্থাৎ আগামীতে নিঃসন্দেহে বলা যায় আমার পর্যবেক্ষণে যে যুক্তরাষ্ট্র এবং ভারতের যে স্ট্র্যাটেজিক্যাল যে রিলেশন, বিশেষ করে অর্থনৈতিক, ইকোনমি এবং ট্রান্সন্যাশনাল সিকিউরিটির যে বিষয়টি, এই দুটো বিষয় প্রাধান্য পাবে। এবং এশীয় এবং দক্ষিণ প্যাসিফিক রিজিয়নে আর কি যেই আগামী দিনের যে রাজনীতি, সেই রাজনীতিতে কিন্তু যুক্তরাষ্ট্র যে নেতৃত্ব চায়, সে কারণেই কিন্তু এই জায়গাটিতে বাইডেন এবং মোদির সংযোগ। এবং মোদি দ্বিমুখী নীতিতে হাঁটছেন তা না, আসলে আন্তর্জাতিক রাজনীতিতে যে কৌশল, কূটনৈতিক কৌশল, সেই কৌশলের অংশ এটি। তবে এই ক্ষেত্রে একটি বিষয় খুবই জরুরি বাংলাদেশের জন্য, সেটি হচ্ছে বাংলাদেশের দুটো দিক রয়েছে। একটি হচ্ছে বাংলাদেশের সামনে একটি সম্ভাবনার দিক রয়েছে, সেটি হচ্ছে এবার যুক্তরাষ্ট্র যেই এই দক্ষিণ এশীয় রাজনীতিক
যে তাদের যে রাজনীতি থাকবে, কূটনীতি, তাতে কিন্তু বাংলাদেশ কিন্তু রোহিঙ্গা ইস্যুতে বেশ ভালো অবস্থানে থাকবে। সেই ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক শুধু বাইডেন প্রশাসনের সাথে না, কূটনৈতিক সম্পর্ক যুক্তরাষ্ট্রের সঙ্গে, অর্থাৎ যে সরকারই আসুক কিন্তু ভবিষ্যতে সরাসরি একটি সম্পর্ক স্থাপনের একটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে। আর যেটি নেতিবাচক দিক, নেতিবাচক বলতে এই অর্থে যে আমাদের জন্য কিছুটা চিন্তার বিষয়, সেটি দক্ষিণ এশীয় রাজনীতি কিন্তু একটি বড় ধরনের প্রভাব পড়বে আমেরিকার আগামী পররাষ্ট্রে, যেটি একটু অস্থিরতা এবং উত্তেজনা দেখা দিতে পারে। এবং সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার ক্ষেত্রেও একেবারে বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না। এই ক্ষেত্রে বাংলাদেশকে আমার মনে হয় যে প্রস্তুতি নেওয়ার বিষয় রয়েছে, এবং বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি যে সম্পর্ক, দীর্ঘমেয়াদী একটি সম্পর্ক, যদিও তারা সামরিক ক্ষেত্রে রয়েছে, যৌথ অংশীদারিত্বমূলক আলোচনা হয় আমরা জানি প্রতি বছর, কিন্তু কূটনৈতিক ক্ষেত্রে সরাসরি যে একটি সম্পর্কের ভিত যেটি রয়েছে সেটিকে আরো দৃঢ় করার ক্ষেত্রে কিন্তু একটি গুরুত্বপূর্ণ সুযোগ এটি রয়েছে। এবং এই বিষয়টি কিন্তু ভারতও তাদের মাথার থেকে সরায়নি, যে কারণেই মোদী সরকার কিন্তু বাইডেনের সঙ্গে যোগাযোগ করেছেন। তবে একটি জিনিস জানবেন যে বাইডেন কিন্তু, আমরা রোববারেই আজ করতে পেরেছিলাম যে প্রেসিডেন্ট ইলেক্ট জো বাইডেন ভারতের সঙ্গে কথা বলবে, অর্থাৎ মোদীর সঙ্গে কথা বলবে। বিশেষ করে আপনারা জানেন যে চীন সহ 15টি দেশের যে নতুন অর্থনৈতিক জোট হয়েছে, সেদিনই এখানে আলোচনা হচ্ছিল যে জো বাইডেনের অ্যাডভাইজাররা এই ধরনের তাকে একটি উপদেশ দেবেন যে এই মুহূর্তে দরকার যে ভারতের সঙ্গে আলোচনা করে যে ভারতের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে কমলা হ্যারিস কোনো ধরনের প্রভাব বিস্তার করতে পারে কিনা? দেখুন, এটি আমরা সাধারণত যেভাবে দেখে থাকি যে ব্যাকগ্রাউন্ড দেখে থাকি একজন প্রার্থী, যদি তিনি এশীয় এবং ভারতীয়, অবশ্যই সেক্ষেত্রে তার একটি ব্যক্তিগত টান থাকবে। তবে সেক্ষেত্রে যেটি হতে পারে যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে একটি সেতু বন্ধন হিসেবে কাজ করতে পারে। কিন্তু আমরা জানি যে এর আগে কিন্তু আপনারা দেখেছেন যে সিনেটেও এখানে কয়েকজন ভারতীয় ছিলেন, ইভেন এদের ইউএনএও আমরা দেখেছি ছিলেন যাদের ভারতীয় ঐতিহ্য রয়েছে তাদের পারিবারিক সূত্রে, কিন্তু ততটা কিন্তু প্রভাব পড়েনি। কিন্তু ভারত এমনিতেই স্ট্র্যাটেজিক্যাল ক্ষেত্রে, ভূ রাজনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রে যেটি হতে পারে, ভারতের ক্ষেত্রে একটু অ্যাডভান্টেজ হতে পারে যে কামালা হ্যারিস কিন্তু যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে তার দেশের স্বার্থটা কিন্তু তারা আগে দেখবে। সেখানে কামালা হ্যারিস কিংবা অন্য যারা আমরা এর আগে দেখেছি যে যারা ছিলেন তাদের অ্যাডমিনিস্ট্রেশনে পূর্ববর্তী, তারা কিন্তু খুব একটা বেশি পরিবর্তন করতে পারেনি। এক্ষেত্রে নির্ভর করে যে অর্থনৈতিক স্বার্থ এবং রাজনৈতিক স্বার্থ, বিশেষ করে আগামীতে এই আগামী 5 বছর এবং 10 বছর বা ভবিষ্যতে যে বিষয়টি সবচেয়ে জরুরি সেটি হচ্ছে অর্থনৈতিক স্বার্থ এবং ট্রান্স ইউনিয়ন সিকিউরিটি, যেটা হচ্ছে ওই অঞ্চলের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা, রাজনীতি এবং বিশেষ করে অর্থনীতি, সেদিকটি কিন্তু ফোকাস হবে। জনাব শিহাবুদ্দিন কিসলু, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক এবং সমসাময়িক বিষয় নিয়ে কথা বলছিলেন শিহাবুদ্দিন কিসলু। এর সাথে শেষ হচ্ছে নিউজ 24। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।